মির্জা সায়ান মুগ্ধ, লেখিকা জান্নাতুল ফেরদৌস মিথিলা। পর্ব সংখ্যা ৩। এক হাতে বড় স্ট্যান্ড মোকাব, আরেক হাতে প্লাস্টিকের বালতি। বালতির অর্ধেকটা ভরে আছে ডিটারজেন্ট মিশ্রিত পানি। হাঁটার তালে তালে বালতির পানিগুলো কেমন থই থই করছে। মেয়েদের ইরার গম্ভীর মুখে হাঁটছেন লম্বা করিডোর দিয়ে। চোখে মুখে তার এক প্রকার অদ্ভুত শান্ত ভাব। হাতে ভাঁজ করা মোটা তোয়ালে, তার ওপর গোটা কতক সোনালি তরণের কাচের শিশি। তার পিছু পিছু ঘর মোছবার সামগ্রী নিয়ে হেঁটে আসছে মিলা, বাড়ির কাজের মেয়ে। দুজনে চুপচাপ এসে দাঁড়ালো মাহির শূন্য পরীক্ষিত কক্ষের সামনে। বিশালকৃতির কাঠের দরজা, দুপাশে দাঁড়িয়ে আছে দুজন বলিষ্ঠদেহী গার্ড, হাতে রাইফেল, চোখে আটা কালো রঙের রোদ চশমা। মাইদের ইরা তাদের এখনো দায়িত্বরত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে খানিক ভ্রু কোঁচালো, সামান্য গলা খাকিয়ে দিয়ে শুধালো, ভোর হয়েছে তো সে কখন? এখনো এখানে রাইফেল হাতে দাঁড়িয়ে থাকার মানে কি? একটা মৃত লাশ সরাই পালাবে। দেহরক্ষী দুজন জবাব দিলেন না। সেখানে মুখ গহ্বর ভিজে উপস্থিত নেই। সেখানে থোড়ায় মুখ দিয়ে কথা বেরোবে তাদের। মেয়েদের এক মুহূর্তে নিশ্চুপ থাকে দাঁড়িয়ে রইল রাইফেল গার্ডদের দিকে। পরক্ষণে ফোঁস করে নিঃশ্বাস ফেলে আওড়ালো, সরে দাঁড়াও, কক্ষ পরিষ্কার করতে হবে। গার্ড দুজন তাই করল। রাইফেল দুটোর নল দুদিকে ঘুরিয়ে সরে দাঁড়ালো খানিকটা। মেইডেন তৎক্ষণাৎ সঙ্গে করে নিয়ে আসা সামগ্রীগুলো এক হাতে নিয়ে অন্য হাতে আলতো করে কক্ষের বিশাল দরজাটা সশব্দে ঠেলে দিলেন। মুহূর্তেই বিরাট দরজায় কেমন খ্যাচ খ্যাচ শব্দ তুলতে তুলতে খুলে গেল দুদিকে। মেইডেন পা বাড়ালেন কক্ষে, পিছু পিছু মিলাও ঢুকলো। পানিতে অর্ধপূর্ণ বালতিটা শব্দ করে মেঝেতে রাখলো। মেয়েটা কেমন জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। এমনিতেই গায়ে মাংসের উপস্থিতি বেশ কম মেলায়। ফ্যাকাশে চোখ মুখ দেখলে মনে হয় মেয়েটা বোধহয় দিনের পর দিন না খেয়ে আছে। তার তুলনায় বলতির ওজনটা যেন একটু বেশিই হবে। ওদিকে মেয়েটার কুঁচকানো চোখের পুরো কক্ষে নজর বুলালো। আশ্চর্য, কোথাও রক্তের উপস্থিতি নেই। আর শরীর, মাহি মেয়েটার শরীর বা কোথায়? এরা এবার উদ্বিগ্ন হলেন। তখনই হাতের জিনিসপত্র মিলার হাতে জোরপূর্বক ধরিয়ে দিয়ে পা বাড়ালো এদিক ওদিক। বিশালাকার কক্ষ নয়, এ যেন একটা ছোটখাটো প্লেট কোর্ট। এটির আসবাবপত্রেতে ভরা, সাজানো রুমগুলো আলাদা এক সৌন্দর্য বিদ্যমান যেন। মেয়েদের চিন্তিত মুখে খানিক নিচ থেকে শুরু করে বাথরুম অব্দি সবখানি খুঁজে খুঁজে দেখলেন, কিন্তু না, মেয়েটার নিথর দেহ কোথাও নেই। ওদিকে নীলাও পুরো ঘরময় নজর বুলিয়ে যাচ্ছে। তবে হঠাৎই তার দৃষ্টি আটকালো অদূরে ডিভানে, যেখানে কেউ হয়তো গায়ে ব্ল্যাঙ্কেট মুড়িয়ে শুয়ে আছে। নীলা অতর্বতী জিনিসপত্র নিয়ে এগুলো কদমে কদম। ভয়ার্থক সে, ভয়ার্থক মেয়েটা ক্ষণে ক্ষণে ঢোক গিলল বেশ। সে আবার বিধ্বস্ত শরীরে দেখতে পাবে না তো? এ নিয়ে এ বাড়িতে কতজনে বিধ্বস্ত শরীরে গেল, তবে কখনো সেসব নিয়ে নিজ চোখে পরখ করেনি সে। করলে বা না করলো, আবার বমি করতে না হয় যেন, এটাই তার দুশ্চিন্তা। কিয়ৎক্ষণ বাদে মিলা পা বাড়ালো ডিভানের কাছে। কাঁপা কাঁপা ডান হাতটা একটু উঁচু করে এগিয়ে নেয় ডিভানে পড়ে থাকা মাহির দিকে। বুকটা বেশ ধড়ফড় করছে তার, দৃষ্টি এলোমেলো। না জানি এক্ষুনি কি নাকি দেখতে হবে তার। এসব ভাবনায় ডুবে থেকে মিলার হাতটা থেমে গেল হঠাৎ। ভয়ে ভয়ে জমে গেল শরীর। সে তখনই চাপা স্বরে ডাকলো মেডেনকে। মেডেন, মেডেন। এতক্ষণ কক্ষ এরকম পাখির কিচিরমিচিরি কি আর এত সহজে শোনা যায়? মিলার তখন গলার স্বর আরেকটু উঁচু করে টলটলে চোখে ঘাড় ঘুরিয়ে বলল, মেইডেন, কাম সুন। মেয়েটা এখানে পড়ে আছে। এতক্ষণে বোধহয় কাঁধে কথা পৌঁছল ইরার। মানুষটা ছিল বাথরুম জোনে। মিলার ভয়াতক কণ্ঠ কর্ণঘুরে পৌঁছানো মাত্রই ছুটে এলো তিনি। জিজ্ঞাসু দৃষ্টির মিলার পানে তাকাতেই মিলা হঠাৎ ইশারা করলো ডিভানের দিকে। ইরা তখনই নজর ফেরালো ডিভানে। সেখানেই তো, গায়ে কাপড় মুড়িয়ে মেয়েটা পড়ে আছে সেখানে। ইরা দেরি করলো না, তৎক্ষণাৎ জোরালো পায়ে এগিয়ে আসলো। এক লহমায় মাহির গা থেকে ব্ল্যাঙ্কেট সরাতে তিনি। পর মুহূর্তে মাহিকে এমন অক্ষত অবস্থা দেখে দুজনেই কেমন চমকে উঠল। অবাক দৃষ্টিতে একে অপরের মুখে চাওয়াচাই করল এক আধারায়। মেয়েদের ইরার মুখে থেকে আচমকা অস্ফুট স্বরে বেরিয়ে এলো, ইটস ইম্পসিবল। মস্টের সাথে রাত কাটিয়েও এই মেয়ে এত অক্ষত কিভাবে?
মিলাও এরকম চিন্তায় চিন্তিত। তার সূক্ষ্ম নজর এবার দেখল মাহির নিঃশ্বাস ওঠানামা। তখনই সে কেমন ঢোক গেলে মেয়েটার উদ্দেশ্যে বলল, মেয়েটেন, এ তো মরেনি। ওই যে দেখো নিঃশ্বাস নিচ্ছে। তার মানে কথাটা শেষ করতে পারেনি মিলা। তার আগে মেডেন ছুটল নিজ হাত পরক করতে। তড়িঘড়ি করে মেঝেতে হাঁটু মুড়ে বসলেন মধ্যবয়সী। ডান হাতে তর্জনী এবং মধ্যমা একসঙ্গে ঠেকালো মেয়েটার নাকের সামনে। যেই দেখলো মাহি নিঃশ্বাস নিচ্ছে, সে সত্যি অবাক হলো। অমনি মানুষটা কেমন হতবাক হয়ে উঠল আবার। হতবাকতার হস্তম্পেদের ন্যায় কেবল আওড়ালো, অসম্ভব, অসম্ভব। এর আগে মনস্টারের ক্ষুধা মেটাতে গিয়ে কেউ বেঁচে ফেরেনি। তাহলে এই মেয়ে বেঁচে গেল কিভাবে? কিভাবে ফিরলো অক্ষতভাবে? প্রাডা ওকে দেখেও না খেয়ে থাকলো কিভাবে? 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 শেষেরটুকু চিৎকার করে উঠল মেইড। পাশ থেকে মিলা খানিকটা কেঁপে উঠল এখন চিৎকারে। অথচ ঘুমন্ত মাহি এখনো ঘুমাচ্ছে। ইরার এমন গলাফাটা চিৎকারও তেমন হেলতে দেখা হলো মেয়েটার মাঝে। ইরা নিজেকে সামলানো কোনো মতে ঘন করে নিঃশ্বাস ফেলে খানিকক্ষণ পরখ করতে লাগলো মাহিকে। শুকনো মুখ, ঠোঁট দুটো কালচেটে দাগ পড়ে আছে, বোধহয় ফেটে গেছে কয়েক জায়গায়। ঘন কালো চুলগুলো জট বেঁধে যাচ্ছে, অবস্থা খারাপ। স্মিথসনের গাউন একপাশে দিয়ে উন্মুক্ত মেয়েটার পাম পাম। ইরা সেদিকে নজর ঘোরালো। দেখলেন মেয়েটার উঁচু ধারালো আঁচড়ের গভীর ক্ষত। আপাতত রক্ত শুকিয়ে জমাট বেঁধে আছে বোধহয়। এরা বিচক্ষণ মানুষ। বয়সটা তো তার এমনি এমনি হয়নি। যথেষ্ট অভিজ্ঞতা নিয়ে বুঝেছে মেয়েটার উপর দিয়ে কাল নিশ্চয়ই ঝড় গিয়েছে। হয়তো খুব বড়সড় না হলেও ছোটখাটো নয়। এরার মায়া হলো কিনা কে জানে। তারা দুজনে এক অদ্ভুত শান্ত ভাব। তিনি আলতো করে হাত উঠিয়ে ছুঁয়ে দিল, লাগালো মাহির গাল। তবে পর মুহূর্তে মাহির গালের তীব্র উষ্ণতায় হাত কেমন ছিটকে সরিয়ে নিল তিনি। একি, মেয়েটা সারা গাত চড়ে পড়ে যাচ্ছে। এরা তৎক্ষণাৎ বিচলিত হলেন। দুজনে দুহাতে মাহির উষ্ণ গতরখানা ঢাকতে ঢাকতে মিলাতে আদেশ করে বলল, তাড়াতাড়ি ডক্টরকে নিয়ে এসো যাও। মীরা তড়িঘড়ি করে মাথা নাড়িয়ে চলে গেল ঘর ছেড়ে। বাড়িতে ডক্টর আসে, মহিলা ডক্টর। এখানকার মানুষরা যিনি সবসময় সেবা দিয়ে থাকেন, খোঁজ নিলে জানা যাবে। এই মহিলাও হয়তো কোনো না কোনোভাবে মনস্টারের শত্রুপক্ষের দুর্বলতা। এদিকে মেয়েদের ইরা মাহির সম্মুখে তাকিয়ে দেখে কেমন হতাশায় ডুবে গেল পরক্ষণে। ছোটখাটো মিষ্টি দেখতে মেয়েটার কথা চিন্তা করে মনে মনে আওড়ালো, তোমাকে যেহেতু প্রথম রাতে মায়ের, তার মানে তোমার কপালে আরো ভোগান্তি আছে মেয়ে, হয়তোবা সবার চেয়ে বেশি। চোখ পিটপিট করে চোখ মেলছে মাহি। মাথাটা কেমন ভার হয়ে আসছে তার। শরীরটা বুঝি আর নড়ছে না। টানা দুটো দিন না খেয়ে পড়ে থাকতে তার শরীরটা কিভাবে চলবে? মাহি ধীরে ধীরে চোখ দুটো পুরোপুরি খুলল। এমনিতেই চশমা ছাড়া দূরের জিনিসগুলো খুব স্পষ্ট দেখতে পারে না সে। তারপর আবার প্রেশার ফল হওয়ার কারণে সম্মুখে সবকিছু জিনিসই ভিজুয়াল যেন ঝাপসা হয়ে আসছে। তবুও সে তাকিয়ে রইল সম্মুখে। পায়ের কাছে বসে আছে কেউ, এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। মায়ের তার মুখ দেখছেনই স্পষ্টভাবে। তবুও মেয়েটা কেমন ভাঙা ভাঙা কাতর স্বরে ডাকলো, আম্মু। মেয়েটার এরার বুকটা বুঝে হু করে উঠল। মাহির সামনে এলেই কেন যেন নিজেকে সামলানো দায় হয়ে পড়ে তার জন্য। আজও তাই হচ্ছে। তার মতন এমন গম্ভীর মুখে মানুষটা যেন মাহির মুখে আমন ডাক শুনে নিজেকে সামলাতে পারছে না। বড্ড অপরাগ হচ্ছে। এদিকে মাহি ফের নিজের ভাঙা কণ্ঠে আওড়ালো, আম্মু কখন এলে? মাথাটা খুব ব্যথা করছে, একটু হাত বুলিয়ে দেবে? আমি পেটে বড্ড খিদে, কাল থেকে এক ফোঁটা পানিও খেতে পারিনি। যদি পারো এক লোকমা ভাত খাইয়ে দেবে? আমি উঠতে পারছি না, শরীর ব্যথা করছে, অসহ্য লাগছে সবকিছু, কিছু সহ্য হচ্ছে না। মেয়েটা না নিজেকে ধরে রাখতে পারলো না। তখন ছুটে এসে বিছানায় পড়ে থাকা মেয়েটাকে এক লোকমায় নিজের বুকে চলে নিল। শক্ত করে চাপড়ে ধরে মাথাটা তার বুকের মাঝে নিয়ে হাত বুলাতে লাগলো। এদিকে মাহি পরম শান্তিতে চোখ বুঝলো। মেয়েটার নরম বুকে মুখ লুকিয়ে হঠাৎ করে হু হু করে কেঁদে উঠল মেয়েটা। এরা উদ্বিগ্ন হলেন ফের। হকচকিয়ে মাহিরকে বুকে থেকে তুলে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? কাঁদছো কেন এভাবে? মাহি ঠোঁট কামড়ে কাঁদছে, যেন তার উপরে পড়া কান্নাগুলো খুব একটা বাইরে না বেরোয়। তবে কান্নারা কি আর বাদ মানে? তারা ঠিকই বেরিয়ে আসে চোখ বেয়ে। মাহি কাঁদতে কাঁদতে হেঁচকে তুলে বলল, তুমি আমার আম্মু না? আমার আম্মুর গায়ে ঘ্রাণ নেই তোমার গায়ে? তার মানে আমি এখনই নরকে আটকে আছি? মরিনি এখনো? কেন মরলাম না আমি? আমি তো আর সহ্য করতে পারছি না এসব, সত্যি পারছি না। মেডেন ইরার কণ্ঠটা হয়ে এসছে এবার একপরা। মেয়েটার কি সান্ত্বনা দেবে সে নিজেও জানে না। যিনি কিনা নিজেই বিগত 10 বছর যাবৎ এই জেলখানায় আটকে আছেন।
ইরা নিজেকে ভাবাবেগে খুব একটা বুঝতে পারল না সে। খানিকটা গলা খাকারি দিল। ইস! গলার কাছটা যা ব্যথা করছে। মনে হচ্ছে এই বুঝি কেউ ২ হাতে শক্ত করে চেপে ধরেছে কণ্ঠটা। ইরা সময় নিয়ে বলল, "ওঠো তুমি, একটু ফ্রেশ হয়ে নাও। আমি খাবার নিয়ে আসছি।" বলে তিনি চলে যেতে উদ্যত হলেন। ঠিক তখনই পেছন থেকে তার বাঁ হাতের কবজি টেনে ধরল মাহি। ইরা থমকালো, ঘাড় বাঁকিয়ে তাকালো পরক্ষণে। ভ্রু উঠিয়ে ইরা জিজ্ঞেস করল, "কি হয়েছে?" মাহি কান্না থামিয়ে কেমন ইতস্তত করল। ইরা ধরে রাখা হাতটা ছেড়ে দিল। ঘামে চেপে চেপে দুর্বল শরীরটা কোনোমতে উঠে বসছে বিছানায়। ওদিকে ইরা এখনো অপেক্ষায় আছে উত্তরের। মাহি বেশ সময় নিয়ে বলল, "আসলে আমার কাছে পরার মতো কোনো কাপড় নেই।" মেরিন মুচকি হাসল এহেন কথায়। খানিক এগিয়ে এসে আলতো করে হাত রাখলো মাহির মাথায়। নরম কণ্ঠে বলল, "ব্যাস এটুকু? আমি আরো ভাবলাম কি নাকি। আচ্ছা, তুমি একটু ওয়েট করো। আমি এক্ষুনি কিছু কাপড় নিয়ে আসছি তোমার জন্য। তুমি চাইলে ততক্ষণে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নেওয়ার প্রিপারেশন নিতে পারো।" মাহি সামান্য মাথাঘাত করল। মেয়েটার তখন আলতো করে হেসে চলে গেল কক্ষের বাইরে। মাহি রয়ে শুয়ে বিছানা থেকে নামার প্রাসাদ খুঁজল। কিন্তু শরীরে তীব্র ব্যথায় অবধি নড়তে পারছে না মেয়েটা। তারপরও গাটা হুট করে এত ঘামল কেন কে জানে। এরকম তো হয় সাধারণত জ্বর আসলে। তার মানে কি তারও জ্বর এসেছিল? কই সে তো টেরই পেল না। মাহি বেশ কষ্টে নিজের পা দুটো নাড়ানো কোনো রকমে। সময় নিয়ে মেঝেতে পা দুটো বিছিয়ে উঠতে গেলে বিপদ ঘটল আরেকটা। অনেকক্ষণ শুয়ে থাকার পা দুটো অবশ্যই গেছে তার। এখনো ধরেছে জিজি। ইস! এখন কিভাবে নড়বে সে? ভাই চুপচাপ বিছানায় বসে রইল কিয়ৎক্ষণ। পা দুটো খানিক স্থির হতে উঠে দাঁড়ালো ফের। এবার হাঁটতে পারছে কোনরকম। একটু খুঁটিয়ে খুঁটিয়ে হাঁটতে হচ্ছে, তাও ব্যাপার না। হাঁটতে তো পারছে, এই অনেক। মাহি খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে গেল ঘরের একপাশে পুরনো দেয়াল জুড়ে থাকা জানালার নিকট। সেথায় বিছিয়ে রাখা ছোট একটা কাউচ। মাহি চুপচাপ এসে বসে পড়ল সেখানে। জানালার দিকে হালকা উঁকি দিয়ে বাইরে তাকাতেই এক মুহূর্তের জন্য হাঁ হয়ে গেল মেয়েটা মুখ। অদূরে বাগানটা দূর হতেই কি সুন্দর দেখাচ্ছে। চেরি ব্লসটি নিচটা কেমন গোলাপি রঙে ছেয়ে গেছে। বেসামাল বাতাসের তীব্র দুলুনিতে উড়ছে ফুলের পাপড়িগুলো। একবার উড়ছে সোজাভাবে আর একবার উড়ছে টর্নেডো আকারে। মাহি মুগ্ধ চোখে তাকিয়ে রইল কেমন করে। এর আগে কখনো চেরি ব্লস ট্রি সচক্ষে দেখার সাহস হয়নি তার বা সুযোগ হয়নি। যার দরুন এই প্রথমবার এহেন দৃশ্য দেখে মনটা ভরে উঠেছে। মাহি কৌতূহলী মনে একবার চাইল চেরি ব্লস ট্রির বাগানে গিয়ে একটু দাঁড়াতে। তবে শরীরের এহেন বেগতিক অবস্থায় কিভাবে সে নামবে। মাহি নিজের মনের উত্তাপিত হওয়া এরূপ তীব্র ইচ্ছাটাকে কোনোমতে দমিয়ে রাখলো। পরক্ষণে উঠে দাঁড়ালো বসা থেকে। এর মধ্যে ঘরে এসে হাজির হলো মেইটেন। হাতে এক সেট সাদা কালো মিশ্রণের কাপড়। তিনি এগিয়ে এসে খানিকটা অস্বস্তি নিয়ে বলল, "আসলে তোমার মাপ অনুযায়ী কোনো কাপড় নেই আমার কাছে। তবে এগুলো পেয়েছি যা একটা সময় মিলা পড়তো। ওর এখন আর এসব সাইজের হয় না, তাই ভাবলাম তোমাকে। আচ্ছা, তুমি কি এগুলো পরবে?" মেয়েটির এহেন ইতস্ততায় স্বাভাবিকতা দেখছে সে। মাহিন কিয়ৎক্ষণে কাপড়গুলোর দিকে একদৃষ্টে তাকিয়ে আহত হাসল। হাত বাড়িয়ে কাপড়গুলো নিয়ে বলল, "এখন তো পছন্দ অপছন্দ দেখিয়ে লাভ কি? পড়তে যেহেতু হবে সেহেতু এত কথা বাড়িয়ে লাভ নেই।" মাহি চলে গেল ওয়াশরুমে। পেছনে দাঁড়িয়ে থাকা ইরা কেমন ক্ষুদ্র নিঃশ্বাস ফেলল। কিয়ৎক্ষণ দাঁড়িয়ে থেকে তিনিও চলে গেল ঘর ছেড়ে। সদ্য গোসল সেরে বেরিয়েছে মাহি। মাথা ভর্তি ভেজা চুলগুলো থেকে চুইয়ে চুইয়ে পানি পড়ছে। ছোটখাটো গায়ে জড়িয়ে লেগেছে লম্বা এক সাদা কালো মিশ্রণের গাউন, যা গড়িয়ে পড়েছে পা থেকে বেশ নিচে অব্দি। স্পর্শ করছে মেঝে। মাহি এক হাতে জামাটার এক অংশ চেপে ধরে এগোচ্ছে ধীর পায়ে। একে তো শরীরে ব্যথা, তার উপর এত লম্বা গাউন। উফ! এ যেন জ্বালার উপর জ্বালা। মাহি কোনোমতে জামা ধরে ধরে এসে থমকালো ঘরের বড় ডেভেনি টেবিলের সামনে। টেবিলের উপর দেয়ালের সঙ্গে ফিট করে রাখা বিশাল এক গোলাকার আয়না। তার সামনে দাঁড়িয়ে মাহি তাকায় নিজের পানে। আহারে! মুখটা সে কি করুণ অবস্থা হয়েছে। চোখ দুটো ফেটে গিয়েছে এই অবস্থায়। কপালে একপাশে পড়েছে কালশিটে দাগ, ফর্সা গলায় কণ্ঠের দাগ ভেসে উঠেছে আঁচড়ের। জমেছে বিরাট ক্ষত।
দুগালে স্পষ্ট ৫ আঙুলের ছাপ। নিজের এহেন রূপে আয়নাতে দেখে বুকটা কেমন ভার হয়ে গেল মাহির। বুক চেটে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। মনে মনে ভাবল, আর ঠিক কতদিন এ জ্বালা সইতে হবে আমায়? আর কতদিন ওই নরপিশাচটা অত্যাচার সহ্য করতে হবে আমায়? আমি কি আদৌ কোনোদিন রেহাই পাবো ওর হাত থেকে? ভাবতে ভাবতে মাই হঠাৎ টের পেল তার পেটে গুড়গুড় শব্দ হচ্ছে। এখন তো পাকস্থলীও বোধহয় ডেকে বলছে, এবার দয়া করে একটু খাবার খাবেন। মাহির ক্ষুধা বাড়ছে তরতর করে। সে তৎক্ষণাৎ উদ্যত হলো বাইরে বেরোতে। তবে কক্ষের বাইরে একটুখানি উঁকি দিয়ে যেই না দেখলো দুয়ারে দুধারে দাঁড়িয়ে আছে সশস্ত্র বডিগার্ড। অমনি বেচারির পাদুকা থেমে গেল। এখানে পাহারাদার দিয়ে রেখেছে তার জন্য। ওই লোক কি তবে ভেবেছে সে পালিয়ে যাবে? মাহি আর ভাবতে পারল না। এই মুহূর্তে ক্ষুধার চোটে বুক ফেটে যাচ্ছে তার। যেভাবে হোক একটু হলেও খাবার খেতে হবে। তাই যে যাই ভাবুক সেই কাজে। মাহি মনে মনে একরাশ সাহস সঞ্চয় করে পা বাড়ালো কক্ষের বাইরে। চোখ দুটো কুঁচকে ঘর থেকে বেরিয়ে যেই টের পেল বডিগার্ড দুজন তাকে কিছু বলছে, অমনি চোখ দুটো পিটপিট করে খুলল মাহি। সম্মুখে তাকাতে একদফা ঝটকা খেল সে। এ কি, বডিগার্ড দুজন অমন মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে কেন? এতক্ষণ তো ঠিকই মাথা উঁচিয়ে চিবুক চিতে দাঁড়িয়েছিল। তাহলে এখন আবার কি হলো? মাহি ভ্রু কুঁচকে এদিক ওদিক তাকায়। এত বড় করিডর, তাও আবার গোলাকৃতির। কোনোদিন সে এমন দেখেনি। কোন দিক দিয়ে নামবে সে? গতকাল এসেছিল কোন পথে তাও তো ভুলে গিয়েছে মেয়েটা। মাহি কেমন অসহায় ভঙ্গিতে গার্ড দুটিকে তাকিয়ে ইশারা করে বলে, এক্সকিউজ মি, নিচে নামার পথটা কোনটা? জিভ না থাকায় গার্ড দুটো কিভাবে কথা বলবে? মাহি থোড়াই জানে তারা কথা বলতে পারে না। তাই তো ক্ষুধার্ত মেয়েটা বিরক্ত হয়ে তক্ষুনি ঘুরে এসে দাঁড়ালো গার্ডদের সামনে। কিন্তু ওমা, গার্ডদের মেয়েটার উপস্থিতি টের পেয়ে তক্ষুনি পিঠ ঘুরিয়ে দাঁড়ালো। মাহি আশ্চর্য বনে গেল। লোক দুটো তাকে দেখে মুখ লুকালো কেন? সে কি দেখতে খুব ভয়ঙ্কর নাকি? মাহি তেতে গিয়ে যে না কিছু বলতে যাবে, অমনি গার্ডের মধ্যে থেকে একজন হাত উঁচিয়ে বা ইশারা করলো। মাহি বুঝলো ওদিকে রাস্তা। মেয়েটা কেমন গাল বাঁকিয়ে বিড়বিড় করতে করতে এগোলো সে পথে। ভূত ভূত চিল্লাচ্ছে সিদ্ধার্থ। মাহিকে হুট করে সামনে দেখে ভয়ে তটস্থ বেচারা। কানে হেডফোন গুঁজে চোখ বুজে হাঁটছিল সে। কেন যেন চোখ দুটো হালকা মেলতেই সামনে পড়ল মাহি। দু হাতে গাউন উঁচিয়ে এগোচ্ছে মেয়েটা। তাকে দেখে জড়সড় সিদ্ধার্থ। একের পর এক প্রলাপ জুড়ছে ভূত ভূত বলে। মাহি হতবাক। হতবাক চোখে এক দফা নিজের দিকে তাকিয়ে বুঝলো সে আবার ভূত হলো কবে থেকে। এই লোক কি পাগল হয়ে গেল নাকি? মাহি খানিকটা এগিয়ে আসতে নিলেই ভয়ে পিছু হটে গেল সিদ্ধার্থ। দৌড়ে গিয়ে লুকালো করিডোরে রাখা বড় নারী ভাস্কর্যটির পেছনে। দুহাত দিয়ে মাহির দিকে দূর দূর করতে করতে শুধালো, শু যা যা, ভাগ ভাগ। মাহি এবার বিরক্ত, চেঁচিয়ে উঠল বিরক্ত স্বরে। মেজাজ দেখিয়ে আওড়ালো, কি সব আবোল তাবোল বলছেন আপনি? আমি ভূত হতে যাবো কেন? সারা রাত চিৎকার করতে থাকার গলা ভেঙেছে মাহির। কণ্ঠ শোনাচ্ছে ইঁদুরের কিচকিচের মতো। সেই কণ্ঠকে ভূতের কণ্ঠ ভেবে আরেক দফা ভয়ে চেঁচিয়ে উঠল সিদ্ধার্থ। দুহাত জোর করে বলে উঠল, হে ঈশ্বর, হে ভগবান, রক্ষা করো প্রভু, রক্ষা করো। অল্প বয়সে মরে যাওয়া মেয়েদের অতৃপ্ত আত্মা থেকে রক্ষা করো আমার মতো হ্যান্ডসামকে। এখন তো আমার বিয়েও হলো না। মাই হাসবে নাকি কাঁদবে সে জানে না। সিদ্ধার্থের এমন বেআক্কেল কথাবার্তায় না হেসে থাকাও বড় ভাবনার বিষয়। মাহি কিছুটা এগিয়ে এলো, হালকা এসে বলল, আমি ভূত নই। সিদ্ধার্থ বোধহয় একটু আধটু বিশ্বাস করলো কথাটা। ভাস্কর্যের পেছনে লুকিয়ে থেকে সন্দিহান গলায় বাউড়ালো, তুমি মরনি কাল রাতে? এহেন কথায় মেজাজ চটে গেল মাহির। দাঁত হয়ে গেল কটমাটে। মেয়েটা তখনই কপালে গোটা কচেক ভাগ ফেলে জিজ্ঞেস করলো, কেন মরতে যাবো শুনি? সিদ্ধার্থ এবার বেশ সিরিয়াস। মেয়েটার কথা শুনে মনে হচ্ছে সে সত্যি বেঁচে আছে। তার মানে মনস্টার তাকে মারেনি। কিন্তু কেন? এর আগে তো এই প্যালেসে এমনটা কখনো হয়নি। তবে আজ কেন? মেয়েটা কি তবে স্পেশাল কেউ? ওর মাঝে কি তবে স্পেশাল কিছু আছে? সিদ্ধার্থ রয়ে শুয়ে বেরিয়ে এলো ভাস্কর্যের পেছন থেকে। মাহির থেকে খানিকটা দূরত্ব বজায় রেখে সন্দিহান গলায় বলল, গলা ভাঙলো কিভাবে? মাহির মুখটা সঙ্গে সঙ্গে নেমে এলো রাজ্যের আধার। চোয়াল হলো শক্ত। সে কেমন ভাঙা ভাঙা কণ্ঠে আওড়ালো, কপালে ছিল বলে শত হলেও এ কপালে মির্জা শাওন মুগ্ধ নামক অভিশাপ লেপ্টে দিয়েছে আমার।
সিদ্ধার্থ ঠোঁট গোল করে শব্দ করল। খানিক মাথা নাড়িয়ে জানালো, বাই দ্য ওয়ে, ওই মির্জা সায়ান মুক্ত কে? তরিত বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো মাহি। হতবাক কণ্ঠে ফুঁড়ে বেরিয়ে উঠল, কে আবার, যাকে সবাই মনস্টার বলে? এবার যেন আকাশ থেকে পড়ল সিদ্ধার্থ। চোখে মুখে তার লেপ্টে গিয়েছে একরাশ অবাকের ছাপ। সে কেমন হতবাক কণ্ঠে বলল, কিন্তু মনস্টারের নাম তো মির্জা সায়ান মুগ্ধ নয়, ওনার নাম তো অধীর রায়। ভ্রু কোঁচকালো মাহি। হতভম্বার ন্যায় বলল, কি বলছেন? তিনি তো আমাদের সবার কাছে পরিচিত দিয়েছেন মুগ্ধ নামে। সিদ্ধার্থ এবার মাথা চুলকালো। মেয়েটার কোনো কথাই যেন তার বিশ্বাস হচ্ছে না, যেন সব ঘটে যাচ্ছে। কি সব মির্জা ফির্জা বলছে সিদ্ধার্থ? খানিক চোখ সরু করে তাকালো মাহির পানে। অবিশ্বাস্য কণ্ঠে বলে, তুমি কি সত্যি ভূত নও তো? মাহি হেসে ফেলল। নিজে থেকে নিজের ডান হাতটা বাড়িয়ে ধরল সিদ্ধার্থের দিকে, বলল, চাইলে পরখ করে দেখতে পারেন। সিদ্ধার্থ আলতো হেসে হাতটা ধরতে যাবে, অমনি একখানা শক্তপোক্ত হাত এসে তক্ষুনি চেপে ধরল মাহির বাড়ন্ত হাত। অতঃপর চোখের পলকে মেয়েটার এক হ্যাঁচকা টানে নিয়ে এলো নিজের কাছে। ঘটনার প্রবাহ এত তাড়াতাড়ি ঘটল, মাহি এবং সিদ্ধার্থ দুজনে বুঝতে হকচকিয়ে উঠল। বুঝতে পারল না কিছুই। মাহি তদ্দরিত মাথা উঁচিয়ে দেখল, সে আপাতত মুক্তির বুকের সাথে দাঁড়িয়ে আছে, বেশ নিরিবিড়ভাবে। মুক্ত তার হাতটা এত শক্তভাবে চেপে ধরেছে, মনে হচ্ছে হাতটা বুঝি খুলে যাবে কবজি থেকে। ওদিকে সিদ্ধার্থ কেমন ভয়াত্মক ঢোক গেলে মাথা নুয়ে দাঁড়িয়ে আছে। মুগ্ধ নামক গম্ভীর মুখপুরুষ তার দিকে তাকিয়ে আছে অগ্নিদৃষ্টিতে। হালকা কুচো কুচো দাড়িতে আবৃত চোয়ালটা তীক্ষ্ণ হয়ে আছে ব্লেডের ন্যায়। দাঁতগুলো কিরমির করছে, যার শব্দ বেশ কানে যাচ্ছে সিদ্ধার্থের। ওদিকে মাহি মুরুচ্ছাচ্ছে নিজের হাতখানা ছাড়ানোর ব্যাপক প্রাণপণ চেষ্টা চালাচ্ছে সে, তবে লাভের লাভ কিছুই হলো না। উল্টো ব্যথা বাড়ল হাতে। মুগ্ধ তখন দাঁত কিরমির করে কঠিন গলায় মাহিকে বলল, গো টু ইউর রুম রাইট নাও। বলেই মুগ্ধ ছেড়ে দিল মাহির হাত। শক্ত মুখে দুহাত পকেটে গুজতেই মাহি ফিরল তার দিকে। ঘাড় টানামি করে বলল, আমি নিচে যাব, ক্ষুধা পেয়েছে আমার। ঘরে যা, মেড নিয়ে আসবে। মুগ্ধ শক্ত থাকলেও শুনল না মাহি। উল্টো ঘাড় তাড়া করে ঠায় দাঁড়িয়ে রইল। মেজাজ খিঁচল মুগ্ধের। তখনই সুদর্শন যুবক এগিয়ে এসে মাহির ডান হাতখানা ঘুরিয়ে পেঁচিয়ে ধরল মেয়েটার পিঠের সঙ্গে। মাহি কুকিয়ে উঠল ব্যথায়। চোখ মুখ কুচকাতেই তার চোয়াল শক্ত হয়ে আওড়ালো মুগ্ধ, রাগে গজগজ করতে করতে। আরেকবার ওই জিভ দিয়ে আমার অবাধ্য করার দুঃসাহস কর, তোর ওই জিভ কেটে রাস্তার কুকুরকে খাবো আমি। নিচে যাওয়ার খুব শখ তোর, তাই না বান্দির মেয়ে? তাহলে কাছে আয়, তোকে তুলে এখান থেকেই ফুটবলের মতো ছুঁড়ে মারি নিচে। তখন শুধু নিচে নয়, একবারে উপর সব পৌঁছে যাবি। আটকে উঠল মাহি। খানিক ফোপাতেই তাকে ছেড়ে দিল মুগ্ধ। দুহাত ফের পকেটে গুজে ভাবলেশীন ভঙ্গিতে দাঁড়িয়ে শক্ত গলায় বলল, গো ব্যাক টু ইয়োর রুম নাও। মাহি তাই করল। দুহাতে গাঁটটা ধরে দৌড়ে চলে গেল নিজের কক্ষের দিকে। এদিকে সে দাঁড়ালো। সিদ্ধার্থের আলগোছে কেটে পড়তে চাইল। আচমকা তার গলা চেপে ধরল মুগ্ধ। বেচারা সিদ্ধার্থ হতবাক। শক্তিশালী পুরুষ তার গলা চেপে ধরে ধীরে ধীরে উপরে তুলছে। রাগে হিতাহিত জ্ঞান শূন্য মানুষটার ঘাড়ের রগগুলো কেমন মোটা হয়ে গেছে, ফর্সা মুখখানা কেমন লাল হয়ে গেছে। সিদ্ধার্থ যখন নিজেকে ছাড়ানোর জন্য হাত পা ছুড়ল, ঠিক তখনই মুগ্ধ কেমন হিংস্র হুঙ্কার ছেড়ে বলল, আমার শিকারের দিকে হাত বাড়ানো তো দূর, নেক্সট টাইম জাস্ট চোখ তুলে তাকালেও তোর কলেজে টেনে ছিঁড়ে নিয়ে আসবো। ইউ ব্লাডি এসহোল, একদম মেরে ফেলবো তোকে, মাইন্ডেড।